আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত সব নথি ৬০ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। দেশে এসেছে চীনের দেয়া উপহারের ৬ লাখ টিকা, করোনায় আরও ৪৭ জনের মৃত্যু। এবং রাতে মাঠে গড়াচ্ছে কোপা আমেরিকা, ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে করোনায় জর্জরিত ভেনেজুয়েলা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত সব নথি ৬০ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শিক্ষা বোর্ড, স্বরাষ্ট্র সচিব, নির্বাচন কমিশন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ রুল জারির পাশাপাশি এই আদেশ দেয়। বেগম জিয়ার জন্মদিনের বিভিন্ন তারিখ ব্যবহার বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে ওই রুলে। হুমায়ুন চিশতির রিপোর্ট। এসএসসির নম্বরপত্র অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্ম তারিখ ৫ সেপ্টেম্বর ১৯৪৬। কাবিননামায় জন্ম তারিখ লেখা রয়েছে ৪ আগস্ট ১৯৪৪। ২০০১ সালে নেওয়া পাসপোর্টে জন্ম তারিখ ৫ আগস্ট ১৯৪৬। চলতি বছরের মে মাসে করোনা পরীক্ষার রিপোর্টে জন্ম তারিখ দেওয়া হয়েছে ৮ মে ১৯৪৬। এছাড়া গত ২ দশকের বেশি সময় ধরে খালেদা জিয়া ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে তার জন্মদিন পালন করে আসছেন, যা নিয়ে বিভিন্ন মহলে রয়েছে তর্ক বিতর্ক, আলোচনা ও সমালোচনা। খালেদা জিয়ার বিভিন্ন জন্ম তারিখ ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত ৩১ মে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বেগম খালেদা জিয়া উনি একজন প্রাইভেট পার্সন, সরকারি কোনো দায়িত্ব পালন করছেন না, রিট মেনটেনেবল না। তারা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে পবিত্র সুপ্রিম কোর্টে ব্যবহার করছে। জনগণ জানতে চায় যে উনার আসলে জন্মদিনটি কোনটি। উনি অবৈধভাবে এবং একজন দায়িত্ববান ব্যক্তি হিসাবে উনি রাষ্ট্রের জনগণকে এইভাবে বিভ্রান্ত করছেন, এইটার একটা সঠিক নির্দেশনা আসার দরকার। শুনানিতে আদালত বলেন, রিটটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে কিনা এবং এর গ্রহণযোগ্যতা রুল শুনানির সময় বিবেচনা করা হবে। পরে রুল জারির পাশাপাশি বেগম জিয়ার জন্মদিন সংক্রান্ত সব নথি তলব করে হাইকোর্ট। একটা রুল জারি করেছেন যে কেন এই আইনের ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হবে না যদি সত্যি পাওয়া যায়, এবং যে সংস্থাগুলো যারা এগুলি যে তাদের থেকে ইস্যু করা যে ডকুমেন্টের ভিত্তিতে বিভিন্ন জন্ম তারিখ দেখা যাচ্ছে একজনের, একই ব্যক্তির, তাদেরকে রেকর্ড প্রেরণ করতে বলা হয়েছে। স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও গুলশান থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে দেশে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩,১১৮ জনে। মৃতদের মধ্যে ১৫ জনই ঢাকা বিভাগের। সবশেষ ২৪ ঘন্টায় ১৮,৪৭৩ জনের নমুনা পরীক্ষা করে ২,৪৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২.৯৯%। নতুন করে সুস্থ হয়েছেন ২,২৪২ জন। সুস্থতার হার ৯২.৬৬%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে এসেছে চীনের দেয়া উপহারের ৬ লাখ করোনা টিকা। বিমান বাহিনীর বিশেষ বিমানে চীন থেকে বিকেলে বঙ্গবন্ধু ঘাঁটিতে পৌঁছায় টিকার চালান। এ সময় ইপিআই কার্যক্রমের পরিচালক ডাক্তার শামসুল আলম জানান, দ্রুত সিনোফার্মের সব টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। মেডিকেল শিক্ষার্থী সহ অগ্রাধিকার দেয়া বিভিন্ন গ্রুপের পাশাপাশি সাধারণ মানুষকেও এই টিকার আওতায় আনা হবে। টিকাগুলো মহাখালী ইপিআই স্টোরে রাখা হবে বলে জানান তিনি। এ সময় আরও জানানো হয়, ফাইজারের টিকাও দ্রুত দেওয়ার কাজ শুরু হচ্ছে। একই বিমানে আওয়ামী লীগের জন্য কিছু সুরক্ষা সামগ্রী পাঠিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি। 2 দফায় ১৩ লাখ টিকা পাঠালো চীন। বন্ধুত্বের উপহার স্বরূপ আরও ৬ লাখ ভ্যাকসিন আমাদের বাংলাদেশে এসে পৌঁছেছে। এইমাত্র এই এয়ারক্রাফট 2টা ল্যান্ড করলো। বিমান বাহিনীর 2টা এয়ারক্রাফটের মাধ্যমে এই ভ্যাকসিন এবং ভ্যাকসিনের সাথে আমাদের সিরিঞ্জ এবং আরও কিছু উপহার সামগ্রী।
করোনার হটস্পট সীমান্ত এলাকার জেলাগুলোতে চলছে কঠোর লকডাউন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে সবশেষ 24 ঘন্টায় 13 জনের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। সেখানে আক্রান্তের হার 53%-রও বেশি। সংক্রমণ বাড়তে থাকায় কুষ্টিয়া পৌর এলাকায় চলছে দ্বিতীয় দিনের মতো কঠোর বিধিনিষেধ। করোনার সংক্রমণ ঠেকাতে সাতক্ষীরায় 2 সপ্তাহব্যাপী লকডাউনের আজ 9ম দিন। শেরপুর পৌরসভায় কঠোর বিধিনিষেধের 3য় দিন চলছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষা কোন পদ্ধতিতে নেওয়া যায় তা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। আপাতত কোনো কিছু নিয়ে বিভ্রান্ত না হয়ে শিক্ষার্থীদের ঘরে বসে পড়াশোনা করার পরামর্শ দেন তিনি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। প্রায় 20টি জেলা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, প্রায় 10টি জেলার বিভিন্ন জায়গায় লকডাউন চলছে। এই পরিস্থিতিতে আমরা বাধ্য হয়েছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি 30শে জুন পর্যন্ত বৃদ্ধি করতে। বিশেষ করে যারা এবার এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দেবার কথা, উদ্বেগটা আসলে তাদেরই সবচেয়ে বেশি। আমরা ভেবেছিলাম যে তাদেরকে আমরা ক্লাস খুলে দিতে পারলে এসএসসির জন্য 60 দিন এবং এইচএসসির জন্য 80 দিন ক্লাস করিয়ে তারপরে পরীক্ষা নিতে পারবো। এখন সেটিও যদি না হয়, আমরা তার বিকল্প নিয়েও সব চিন্তা করছি। করোনা মহামারীর কারণে থমকে গেছে যুদ্ধাপরাধীদের বিচার কাজ। সাক্ষ্য গ্রহণ বন্ধ থাকায় আটকে আছে 37টি মামলার কার্যক্রম। গত 1.5 বছরে মাত্র 1টি মামলার রায় হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আপিল বিভাগে 30টি মামলা রয়েছে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়। এদিকে এখনও প্রায় 4000 জনের বিরুদ্ধে প্রায় 700 অভিযোগের তদন্ত শুরু করতে পারেনি তদন্ত সংস্থা। এ অবস্থায় বিশেষ আইন করে ভার্চুয়াল সাক্ষ্য দেওয়ার পরামর্শ দিয়েছেন ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা। হুমায়ুন চিশতির আরও একটি রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে গত বছরের মার্চে বন্ধ হয়ে যায় যুদ্ধাপরাধীদের বিচার কাজ। মাঝে কিছুদিন বিচার কাজ চললেও গত এপ্রিলে আবারও বন্ধ হয় যুদ্ধাপরাধ মামলার স্বাভাবিক কার্যক্রম। গতিহীনতা বলা যায়, আসছে গতি আর থেমে গেছে। কোর্ট যেহেতু বসছেন না এবং ট্রায়াল হচ্ছে না, যেহেতু বেশিরভাগ মামলাই আমাদের সাক্ষীর পর্যায়ে রয়েছে, সেই মামলাগুলোতে সাক্ষী না আসা পর্যন্ত তো আমরা আগাতে পারছি না। বর্তমানে চলমান রয়েছে 37টি মামলা, যেগুলো বিচারের বিভিন্ন পর্যায়ে রয়েছে। করোনা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে আর কখন ট্রাইব্যুনালের নিয়মিত কার্যক্রম শুরু হবে তা অনিশ্চিত। সংশ্লিষ্টরা বলছেন, এরই মধ্যে 50 বছর পার হওয়া যুদ্ধাপরাধের বিচার শেষ করতে হলে বিকল্প উপায় ভাবতে হবে। মূল যে জায়গাটা, সাক্ষীকে নিয়ে এসে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, সেটি কিন্তু বাংলাদেশে এখনও ভার্চুয়ালি শুরু হয়নি। সার্বিক যে ট্রায়ালের পরিস্থিতি, সেই বিষয়ে তো একটি সিদ্ধান্তে আসতে হবে যে নতুন একটা আইন প্রণয়ন করা প্রয়োজন কিনা, যাতে অডিও ভিজুয়াল টেস্টিমনিগুলো নেওয়া যায় কিনা, রেকর্ড করা যায় কিনা। আমার মনে হয় না যে আইন দরকার হবে। বিধি ট্রাইব্যুনাল তো নিজেই বিধি তৈরি করতে পারে না। গত 11 বছরে 42টি যুদ্ধাপরাধের মামলার বিচার শেষ হয়েছে। এখনও ঝুলে আছে 37টি মামলা। তদন্তের অপেক্ষায় প্রায় 700 অভিযোগ। ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো না হলে এত মামলার বিচার শেষ করা সম্ভব হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সাথে আপিলে আটকে থাকা 30টি মামলার শুনানির জন্য আলাদা বেঞ্চ গঠন করা প্রয়োজন। আরেকটা ট্রাইব্যুনাল করা উচিত, কারণ এখন পর্যন্ত যে মামলাগুলো বিচারাধীন আছে, যদি এবারে যে 4টা করে বছরে হয়, তাহলেও 8-10 বছর লেগে যাবে। আরেকটি ট্রাইব্যুনাল হলে আমাদের মামলার শুনানিগুলো একটু বেগবান হবে, যেহেতু এটি একটি ঐতিহাসিক প্রক্রিয়া দেশের জন্য, দেশের মানুষের জন্য। 30টি মামলা এখন আপিল শুনানির জন্য অপেক্ষমান আছে মাননীয় আপিল বিভাগে। সুপ্রিম কোর্টে এই জন্য দরকার পড়লে একটা স্পেশাল বেঞ্চ করে যাতে এই মামলাগুলোই শুধু শোনা হয়, কারণ এই মুক্তিযুদ্ধ তো একবার হয়েছে এবং এই বিচারও একবারই হবে। এ পর্যন্ত 140 জন যুদ্ধ অপরাধীর বিচার শেষ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চূড়ান্ত বিচার শেষে ফাঁসি কার্যকর হয়েছে 6 শীর্ষ যুদ্ধ অপরাধীর। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ঋণ নিয়ে পায়রা সমুদ্র বন্দরের রাবনাবাদ চ্যানেলের ড্রেজিং করা হচ্ছে। এজন্য বেলজিয়াম ভিত্তিক সংস্থা জান ডেনুলের সাথে চুক্তি করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। দেশের 3য় সমুদ্র বন্দরের উন্নয়নে স্থানীয় উৎস থেকে ঋণ নেয় এই প্রকল্পের ব্যয় কমেছে 53%। এতে দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতি আরও বেশি সচল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শরফুল আলমের রিপোর্ট। পটুয়াখালীতে দেশের 3য় সমুদ্র বন্দর হিসেবে 2013 সালে যাত্রা শুরু করে পায়রা বন্দর। উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত এই বন্দরে প্রায় 1.5 শতাধিক জাহাজের
পণ্য খালাস হয়েছে। এ থেকে সরকারের রাজস্ব আয় প্রায় 300 কোটি টাকা। নিরবচ্ছিন্ন জাহাজ চলাচলের জন্য বন্দরটির সক্ষমতা বাড়াতে ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে রাবনাবাদ চ্যানেলের গভীরতা 10.5 মিটার করার উদ্যোগ নিয়েছে সরকার। আঞ্চলিক যে যোগাযোগ সেটাও কিন্তু আমরা যুক্ত হয়ে যাব, কানেক্টিভিটি আমাদের আরো বেড়ে যাবে, ব্যবসা বাণিজ্য প্রসার করবে। পায়রা বন্দরকে ঘিরে কিভাবে দক্ষিণাঞ্চলের এই বরিশাল বিভাগের যে বাস্তব চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। পায়রা সমুদ্র বন্দরের উন্নয়নে প্রাথমিক পর্যায়ে পিপিপির আওতায় এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল 10,559 কোটি টাকা। বৈদেশিক মুদ্রা রিজার্ভের অর্থ নিয়ে চলতি বছরের মার্চে অবকাঠামো উন্নয়ন তহবিল গঠনের পর সরকারের নিজস্ব আইডিএফ তহবিল থেকে প্রথমবারের মতো পায়রা বন্দরকে স্বল্প সুদে ঋণ দেওয়া হচ্ছে। এতে ওই প্রকল্পের খরচ কমে দাঁড়াবে 4,950 কোটি টাকা, যা আগের চেয়ে 53 ভাগ কম। খুব দক্ষিণ তাকাচ্ছে না, আমরা নিচের দিকে আমাদের মাটির দিকে তাকাতে হবে। আমাদের নিজস্ব যে সকল সম্পদ আছে, নদী নালা, খাল বিল, হাওর পাহাড়, সব কিছুকে আমাদের আত্মস্থ করে নিতে হবে, নিজেদের মধ্যে আনতে হবে। পায়রা সমুদ্র বন্দরের ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ শেষ হলে 40,000 টনের যে কোনো কার্গো ও 3,000 TEU বিশিষ্ট জাহাজ সরাসরি বন্দরে ভিড়তে পারবে। এই জন্য দুইটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানকে এয়ার মার্শাল র্যাঙ্ক ব্যাচ পড়ানো হয়েছে। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল SM শফিউদ্দিন আহমেদ ও নৌবাহিনীর সহকারী প্রধান অপারেশন রিয়াল অ্যাডমিরাল M আবু আশরাফ তাকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। পরে নতুন বিমান বাহিনী প্রধানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অপারেশন অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকরুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। শনিবার বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নেওয়া এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান 3 বছরের জন্য দায়িত্ব পালন করবেন। বিদেশ নির্ভর বিএনপির রাজনীতি এখন শেকড় থেকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, দেশ ও জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে বিএনপি এখন গভীর সংকটের মুখোমুখি। দলটির নেতারা এখন নিজেদের ব্যর্থতা ঢাকতে আন্দোলনের কথা বলে কর্মীদের চাঙা করতে চাচ্ছেন বলে মন্তব্য করে তিনি বলেন, তাদের মৌসুমি ডাকে জনগণ সাড়া দেয় না। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের দলের শৃঙ্খলা বিরোধী বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। জনগণের সম্পৃক্ততাহীন আন্দোলন ব্যর্থ হতে বাধ্য। শেখ হাসিনার মানবিক সুদক্ষ নেতৃত্বের প্রতি আস্থাশীল জনগণ অন্য কারো সন্ত্রাস নির্ভর আন্দোলনের হাঁক ডাকে ভয় পায় না। নতুন করে আন্দোলনের যে ডাক বিএনপি দিচ্ছে তা অতীতের ধারাবাহিকতায় আরেকটি ব্যর্থ প্রয়াসের পূর্বাভাস মাত্র। স্বাধীনতার 50 বছরে হেফাজতে ইসলামের তাণ্ডবকে অস্বীকার করা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যাচারের জ্বলন্ত প্রমাণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার মতে, হেফাজতের ব্যানারে বিএনপির চালানো তাণ্ডবকে আড়াল করতে মির্জা ফখরুল মিথ্যাচার করছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা পরিচয়ের আড়ালে পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করেছেন বলেও দাবি করেন হাসান মাহমুদ। জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করার পর যখন যুদ্ধ অপরাধীদের পুনর্বাসন করা শুরু করলো, তাতেই তো প্রমাণিত হয়েছে তিনি তার ভূমিকা মুক্তিযুদ্ধের সময় কী ছিল এবং তার পরবর্তী ভূমিকায় সেটি প্রমাণ করে। জিয়াউর রহমানের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন শাহ আজিজুর রহমান। দেশে অনেক মানুষ ছিল, প্রধানমন্ত্রীর আসনে বসানোর জন্য দেশে অনেক মানুষ ছিল। কাউকে না বসিয়ে তিনি এই শাহ আজিজুর রহমান, যিনি আত্মস্বীকৃত যুদ্ধ অপরাধী, তাকে তিনি প্রধানমন্ত্রী আসনে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস ও এএসআই নন্দ কুমার দ্বন্দ্বদোলার রক্ষিতের জামিন আবেদনের শুনানির জন্য আগামী 27 জুন দিন ধার্য করেছে আদালত। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই আদেশ দেন। দুপুরে হত্যা মামলায় 2 আসামির পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী রানা দাশগুপ্ত। তবে আদালত শুনানি না করে তা আরও 2 সপ্তাহ পিছিয়ে দেন। এর আগে গত 10 জুন চট্টগ্রাম কারাগার থেকে কক্সবাজার কারাগারে এই 2 আসামিকে আনা হয়। এবারে কোপা আমেরিকার খবর।
ব্রাজিল ও ভেনেজুয়েলার মধ্যকার ম্যাচ দিয়ে রাতে মাঠে গড়াচ্ছে লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। অনেক নাটকের পর শুরু হতে যাওয়া টুর্নামেন্টের আগেই বড় ধাক্কা খেয়েছে ভেনেজুয়েলা। দলের 12 সদস্যের দেহে পাওয়া গেছে করোনা ভাইরাসের উপস্থিতি। রাত 3টায় শুরু হবে ম্যাচটি। এসএম আশরাফের রিপোর্ট। করোনার প্রকোপ কতটা ঝাঁঝালো এই এক টুর্নামেন্টই যেন তা দেখালো। বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল প্রতিযোগিতাটি মাঠে গড়াবে কিনা তা নিয়ে সংশয় ছিল এক সপ্তাহ আগেও। অবশেষে রাজনৈতিক সামাজিক প্রতিকূলতা, ফুটবলারদের অনিচ্ছা, স্পন্সরদের সরে যাওয়া, এত সব বাধা উতরে শুরু হচ্ছে কোপা আমেরিকার ফুটবল কাঁপন। তাতে লাতিন আমেরিকার ফুটবল পিপাসুরা আগামী 28 দিন তাদের তৃষ্ণা নিবারণের উপলক্ষ পেয়ে গেছে। 10 দেশ মুখোমুখি হবে ব্রাজিলের 4 শহরে 5 ভেন্যুতে। উদ্বোধনী দিনেই নেইমারদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। যে দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফ সহ 12 সদস্যের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যে ভেনেজুয়েলা দলের সঙ্গে যোগ দিতে ব্রাজিল পৌঁছেছে স্কোয়াডের বাইরে থাকা ফুটবলাররা। নিজেদের সবশেষ 7 ম্যাচে জয় পাওয়া ব্রাজিল নিশ্চিতভাবে মাঠে নামবে ফেভারিট হিসেবে। মুখোমুখি 27 সাক্ষাতে 22 বারই জয় নিয়ে মাঠ ছাড়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নেইমার, ফিরমিনো, জেসুসদের মিশন কোপার শিরোপাটা নিজেদের কাছেই ধরে রাখা। এসএম আশরাফ, এটিএন বাংলা। ঢাকার আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয় অন্তত 5 জন। গার্মেন্টস কর্মীদের অভিযোগ, গত কয়েক মাস আগে বেতন ভাতা পরিশোধ না করেই ভারতীয় মালিকানাধীন কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পাওনা পরিশোধের দাবিতে সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের ইপিজেড এলাকা অবরোধ করেন শ্রমিকরা। মহাসড়কের দুই পাশে তীব্র যানজট দেখা দিলে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। এ সময় আতঙ্কে এক নারী কর্মী দৌড়ে পালাতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জাতীয় রাজনীতিতে মোহাম্মদ নাসিমের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। মোহাম্মদ নাসিম করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে বারবার নিজের নির্বাচনী এলাকায় ছুটে গেছেন জানিয়ে তিনি বলেন, তার মতো জনবান্ধব নেতা রাজনীতিতে বিরল। তার জীবন থেকে নতুন প্রজন্মের রাজনীতিকদের শিক্ষা নেওয়ার আহ্বান জানান মাহবুবুল আলম হানিফ। কোভিড-19 এবং ব্ল্যাক ফাঙ্গাসের জটিলতা বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জটিলতা নির্ণয় ও উত্তরণের উপায়সমূহের উপর গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা বলেন, করোনায় আক্রান্ত রোগীদের বিভিন্ন সময়ে নানা জটিলতা দেখা দিচ্ছে। এর মধ্যে নিউমোনিয়া, অনিয়ন্ত্রিত রক্তচাপ, হৃদরোগ, কিডনিজনিত সমস্যা এবং ব্ল্যাক ফাঙ্গাস সহ বিভিন্ন সংক্রমণজনিত জটিলতা তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরফুদ্দিন আহমেদ এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। করোনাকালে সরকার দেশের বিভিন্ন খাতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেও তার সঠিক ব্যবহার হচ্ছে না বলে অভিযোগ করেছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি গোলাম রহমান। রাজধানীতে পণ্য ও সেবার মূল্যবৃদ্ধির অভিঘাতে ভোক্তা অধিকার শীর্ষক অনলাইন সেমিনারে তিনি এই অভিযোগ করেন। তিনি আরও বলেন, প্রণোদনার বেশিরভাগ অর্থই আর্থিক প্রতিষ্ঠান ভিত্তিক বরাদ্দ হওয়ায় ক্ষতিগ্রস্ত ছোট ব্যবসায়ীরা এখনও ঘুরে দাঁড়াতে পারেননি। এ সময় গরিব ও দরিদ্রদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজ সহ 163 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার মধ্যরাতে কোম্পানিগঞ্জ থানার উপপরিদর্শক নিজামুদ্দিন এই মামলা করেন। পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা বাদলের উপর হামলার প্রতিবাদে তার অনুসারীরা বসুরহাট পেশকার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন বিক্ষোভধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুড়তে বাধ্য হয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় 2 পুলিশ সদস্য সহ মোট 4 জন আহত হন। মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রামগুলোতে করোনার সংক্রমণ বাড়লেও বন্ধ হয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশব্যাক। কাঁটাতারের বেড়ার গেট খুলে আজ 6 জনকে পুশব্যাক করা হয়েছে।
তাদের বাড়ি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর পুলিশের হাতে আটক হয়েছিলেন তারা। এরপর বিভিন্ন মেয়াদে সাজা খেটে সম্প্রতি তারা মুক্তি পান বলে জানা গেছে। এ ঘটনায় সীমান্তে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন বিজিবি ও ৬ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিকুজ্জামান। পুলিশ জানিয়েছে অনুপ্রবেশকারী ৬ জনকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সারা দেশে হেপাটাইটিস বি ও সি আক্রান্ত সুবিধা বঞ্চিত ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির জাকাত ফান্ডের আওতায় এই সেবা দেওয়া হয়। এই রোগের চিকিৎসা নিতে ইচ্ছুক ৩০ বছরের কম বয়সী সুবিধা বঞ্চিতদের আগামী ১৫ জুনের মধ্যে প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ করতে হবে। আরও জানাচ্ছেন আদিন সজীব। সুবিধাবঞ্চিত হেপাটাইটিস বি ও সি রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার লক্ষ্যে ২০১৪ সাল থেকে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন জাকাত ফান্ডের আওতায় একটি বিশেষ কার্যক্রম পরিচালনা করছে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, সব ধরনের ল্যাবরেটরি পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। অনূর্ধ্ব ৩০ বছর বয়সী ১৫৩ জন হেপাটাইটিস বি ও সি রোগী চিকিৎসা নিচ্ছে। বলবো যে ডক্টরের পরামর্শ নিতে, নিয়মিত ট্রিটমেন্ট করতে। 95% তো ফলো আপের ভিতর থাকলে কোনো সমস্যা হয় না। ইভেন 100 ইয়ার্সও তারা বেঁচে থাকতে পারে। এছাড়া হেপাটাইটিস বি আক্রান্ত গর্ভবতী মহিলাদের নবজাতকের জন্য বিনামূল্যে ভ্যাকসিনও সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। যখন জানতে পারলাম যে এটা ট্রিটমেন্ট আছে আর এই লিভার ফাউন্ডেশন থেকে আমাকে যে ওষুধটা দেওয়া হয়েছে, এতে আমি ভালো হয়ে আমি নিজেই উপকৃত। এই রোগে চিকিৎসা নিতে ইচ্ছুক অনূর্ধ্ব ৩০ বছর বয়সীদের আগামী ৩০ জুনের মধ্যে ন্যাশনাল ফাউন্ডেশন অব বাংলাদেশের সাথে টেলিফোনে যোগাযোগ করতে হবে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশি সহ ৪৩৯ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। গত বৃহস্পতিবার এশিয়া ও আফ্রিকার এসব অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। লিবিয়া অবজারভার জানিয়েছে, সাহায্যের আবেদন পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দুটি উদ্ধারকারী জাহাজ। রাবারের তৈরি ডিঙিতে অভিবাসন প্রত্যাশীরা ইউরোপীয় উপকূলে পৌঁছার চেষ্টা করছিলেন। উদ্ধারের পর অভিবাসন প্রত্যাশীদের নেওয়া হয় ত্রিপলির নৌঘাঁটিতে। পরে তাদের লিবিয়ার অবৈধ অভিবাসন প্রতিরোধ বিষয়ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এবার ইস্পাহানি শেয়ার বাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন উভয়ই কমেছে। দিন শেষে প্রধান মূল্য সূচক ডিএসসিএক্স ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬০৩৬ পয়েন্টে। এছাড়া 30 সূচক ১২ ও সরিয়া সূচক ৬ পয়েন্ট কমেছে। মোট লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৯টির, ১৫৯টির কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দর। দিন শেষে মোট ২,০৬৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২,৬৬৯ কোটি ২৫ লাখ টাকা। এবারে ইউরোর খবর। রোমেলু লুকাকুর জোড়া গোলে ইউরোতে রাশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। এর আগে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে আসা ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ফিনল্যান্ড। ম্যাচ হারলেও খেলার মাঠে জ্ঞান হারিয়ে ফেলার সতীর্থ ক্রিশ্চিয়ান এরিকসেনের সুস্থতার খবর স্বস্তি দিয়েছে ডেনমার্ককে। এসএম আশরাফের আরও একটি রিপোর্ট। বেঁচে আছেন ক্রিশ্চিয়ান এরিকসেন, এটাই বড় খবর। যেভাবে মুখ থুবড়ে পড়েছিলেন মাঠে এবং মাঠের বাইরে, যেভাবে কোটি দর্শকের হৃদস্পন্দন থামিয়ে দিয়েছিলেন, এরপর ডেনমার্কের হারের খবরের চাইতে বোধহয় এরিকসেনের সুস্থতার খবরটাই বেশি স্বস্তির। ফিনল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধের শেষ অর্ধ থেকে পুরো বিশ্ব কাটিয়েছে রুদ্ধশ্বাস ১৫ মিনিট। মাটিতে লুটিয়ে পড়া এরিকসেনকে ঘিরে সতীর্থদের কান্না, কিংকর্তব্যবিমূঢ় দর্শকদের হাঁ করে তাকিয়ে থাকার সাথে টেলিভিশন পর্দায় চোখ রাখা মানুষগুলো তখন বসে গিয়েছিলেন প্রার্থনায়।
এমন ম্যাচে 70 বল দখলে রেখেও ডেনমার্ক জিততে পারেনি। পেনাল্টিটাও কাজে লাগাতে পারেননি পিয়ের এমিলে হোরবিয়ের। 22 শটের একটুও যায়নি লক্ষ্যে, উল্টো এক শটই ইতিহাস ফিনল্যান্ডের। তবু সারা বিশ্বের ফুটবলার আর ক্রীড়াপ্রেমীদের চোখে নায়কের ভূমিকায় ডেনমার্ক। গ্রুপ বির অন্য ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ের 1 আর 37 নম্বরের পার্থক্যটা মাঠের খেলায় বুঝিয়ে দিয়েছে বেলজিয়াম। রোমেলো লুকাকুর গোলে ফেভারিটের লিড নেয় 10 মিনিটে। 66 বল দখলে রাখা রবার্তো মার্টিনেজের দল ব্যবধান 2-0 করে 34 মিনিটে। এরপর এরিকসেনের ক্লাব সতীর্থ লুকাকু দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোলটি করে ক্যামেরার সামনে গিয়ে স্মরণ করলেন এরিকসেনকে, বললেন, ক্রিস, আই লাভ ইউ। শুধু লুকাকু নন, ডেনমার্ক ফুটবলারের জন্য ভালোবাসার বার্তা যাচ্ছে পুরো বিশ্ব থেকেই। এসএম আশরাফ, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। প্রিমিয়ার ডিভিশন টি20 ক্রিকেট লিগে জয় পেয়েছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, প্রাইম দোলেশ্বর এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিকেএসপিতে অধিনায়ক সাকিব আল হাসানকে ছড়াই ওল্ড ডিওএইচএসকে 5 রানে হারায় মোহামেডান। মিরপুরে মুমিন শাহরিয়ারের অপরাজিত 92 রানে আবাহনী 30 রানে পরাজিত করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। অন্য ম্যাচে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে 5 উইকেটে হারায় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। আর লিজেন্ডস অব রূপগঞ্জকে 7 উইকেটে হারিয়েছে শেখ জামাল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত সব নথি 60 দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। দেশে এসেছে চীনের দেয়া উপহারের 6 লাখ টিকা, করোনায় আরও 47 জনের মৃত্যু। এবং রাতে মাঠে গড়াচ্ছে কোপা আমেরিকা, ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে করোনায় জর্জরিত ভেনেজুয়েলা। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।